আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ স্কলার্স। সো আমরা আজকে শিখব রিস্ক ম্যানেজমেন্ট, এবং আমরা যেহেতু আমাদের সাবজেক্টটা প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, সো রিস্ক ম্যানেজমেন্ট শিখব ইন প্রজেক্টে কি কি ধরনের রিস্ক ফাংশনগুলো আছে, আমরা সেগুলোকে কি করে আমরা সলভ করতে পারি এবং তার টাইপসগুলো শিখবো আমরা এবং তার স্টেপসগুলো শিখবো। প্রথমত আমরা জানতে চাই যে আসলে প্রজেক্টের আদলে রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। আসলে বেসিক্যালি রিস্ক ম্যানেজমেন্ট তারা যে জিনিসটা ফোকাস করে সেটা হলো আইডেন্টিফাইং এন্ড ইভালুয়েটিং রিস্ক ফর দ্য প্রজেক্ট এন্ড ম্যানেজিং দেয়ার চান্সেস টু মিনিমাইজ দ্য ইমপ্যাক্ট অন দ্য প্রজেক্ট। তার মানে কি যে প্রজেক্টের আদলে মানুষ যখন কাজ করে সেটা কিভাবে মিনিমাইজ করবে, তার চান্সেসটা কতটুকু, সেই রিস্কগুলোকে তারা ইভালুয়েট করে এবং সেই জিনিসগুলোকে তারা আইডেন্টিফাই করে। এর জন্য করে যে এই যে এটা কেমন একটা ফিজিবিলিটি এনে দিতে পারে, এটা কেমন একটা ইমপ্যাক্ট এনে দিতে পারে। হ্যাঁ, এখন আমরা যদি দেখি কোনো প্রজেক্টে কিন্তু রিস্ক ছাড়া হয় না। তার মানে there are no projects without risks because there is an infinity number of events that can have a negative effect on the project. প্রত্যেকটা প্রজেক্টে একটা পজিটিভ ইমপ্যাক্ট থাকে, একটা নেগেটিভ ইমপ্যাক্ট থাকে, এবং আমরা কোনো প্রজেক্টকে এভাবে আমরা ইভালুয়েট করে বলতে পারি না যে এখানে নেগেটিভ কোনো ইমপ্যাক্ট হয় না। তার মানে কি সেটাকে ইভালুয়েট করতে হয় এবং সেটাকে মিনিমাইজ করে কিভাবে করা যায় সেটা আইডেন্টিফাই করতে হয় যে কোন কোন ক্ষেত্রে সেই রিস্কগুলো আছে। সেই জিনিসগুলো আমরা আমাদের নেক্সট স্লাইডে জানবো। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হলো রিস্ক ম্যানেজমেন্ট ডাজন্ট রেফার টু দ্য এলিমিনেশন অফ রিস্ক বাট দ্য আইডেন্টিফিকেশন, ইভালুয়েশন এন্ড ম্যানেজমেন্ট অফ রিস্ক। তার মানে কি তারা এই রিস্ক ম্যানেজমেন্ট তারা আসলে এই যে এলিমিনেশন অফ রিস্কটা ওরা অফার করে না, বাট তারা আইডেন্টিফিকেশনটা করে, ইভালুয়েশনটা করে, ম্যানেজমেন্ট অফ রিস্ক তারা এই জিনিসগুলোকে রেফার করে। আচ্ছা, আমরা এখন জানবো যে কি কি ধরনের টাইপস আছে, টাইপস অফ রিস্ক ইন প্রজেক্টস। এখানে মোস্ট কমন রিস্ক ইন প্রজেক্টস আমি কয়েকটা কমন জিনিসের কথা এখানে লিখেছি। বাট যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করে, বিভিন্ন প্রজেক্টে কাজ করে, এক একটা প্রজেক্টের আদলে তাদের স্পেসিফিক কিছু কমন কোডগুলো থাকে যেটা অন্যান্য প্রজেক্টের সাথে মিলে যায়, বাট ইন পার্সপেক্টিভলি ইন্ডিভিজুয়াল কিছু থাকে রিস্ক ফ্যাক্টর, সেগুলো আসলে ডিপেন্ড করতেছে, ভেরি করতেছে যে প্রজেক্টটা কোথায় হচ্ছে এবং কত দিনের কতটা হচ্ছে। এখানে বেসিক্যালি কমন রিস্কগুলো কিন্তু সব ক্ষেত্রে সমান, যেমন হলো প্রোগ্রাম রিস্ক, সেই ক্যালেন্ডারটা যে ক্যালেন্ডার থেকে শুরু করবে এবং সেই যে ক্যালেন্ডার জিনিসটা প্রজেক্টটা শেষ হবে। যেমন দ্য রিস্ক দ্যাট দ্য অ্যাক্টিভিটিস উইল টেক লঙ্গার দ্যান এক্সপেক্টেড। তার মানে কি যে সময়টুকু আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই জিনিসটা আমরা কমপ্লিট করব, বা সেটা অনেক মানে লেন্থি হয়ে চলতেছে প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। তো এটা একটা প্রোগ্রাম রিস্ক, যে প্রোগ্রামটা যে সময় আমি কমপ্লিট করার কথা সেই সময় আমি কমপ্লিট করতে পারতেছি না। তারপর দেখা যাচ্ছে যে performance risk, the risk that the project will not produce results in accordance with the project specification. যে প্রজেক্টের যে স্পেসিফিকেশন গুলো, সেই জিনিসগুলো যেটা আমরা আমাদের প্রজেক্টটাকে আমরা যে লোকগুলো কাজ করে তাদের যে পারফরম্যান্স অনুযায়ী তারা যে কাজ করবে, দেখা গেছে যে সেখানে কোনো মানে রেজাল্টটা প্রডিউস করতে পারতেছে না বা রেজাল্টটা আসতেছে না। তার কারণ হলো এর জন্য আসতেছে না যে যারা এখানে কাজ করবে তাদের মধ্যে ওই কখন কাজটা সম্পাদন করবে ওদেরকে টার্গেট ফেস করে দেয় না। এখন যে লোকটা কাজ করবে তার মধ্যে যদি সেই ডিটারমিনেশন না থাকে যে আমার এত দিনের মধ্যে আমার প্রজেক্টটা কমপ্লিট করা লাগবে, তখনই কিন্তু ওই সেখানে কোনো রেজাল্ট তৈরি হয় না ল্যাংদি প্রসেস ছাড়া। তারপর দেখা যাচ্ছে স্ট্র্যাটেজি রিস্ক রেজাল্ট ফ্রম এররস ইন স্ট্র্যাটেজি such as choosing a technology that cannot be operated. এখন দেখা গেল যে ওই প্রজেক্টে এমন কিছু টেকনোলজিক্যাল ইন্টারভেনশন নিয়ে আসা হলো যারা আমার ওই প্রজেক্টে কাজ করতেছে তার সাথে অপারেট করতেই পারতেছে না। তো এই সমস্ত রিস্ক দেখা যায় প্রজেক্টে। এগুলো হলো আমাদের মানে কমনলি যেটা আমরা দেখি। রাইট পারসন যদি রাইট অর্গানাইজেশনে কাজ না করে সঠিক সময়, তো সেখানে টেকনোলজি ইন্টারভেনশনের যদি চাহিদাটা বেড়ে যায়, তারা যদি অপারেট করতে না পারে, তাহলে এই প্রবলেমটাই হওয়ার কথা। আচ্ছা,
তার মানে এই টাইপস অফ রিস্কের আরো কিছু ব্যাপার আছে টাইপস অফ রিস্ক ইন প্রজেক্ট, সেটা হলো ফর এক্সাম্পল মার্কেট রিস্ক ইনক্লুড কম্পিটিশন, ফরেন এক্সচেঞ্জ, কমোডিটি মার্কেটস এন্ড ইন্টারেস্ট রেট রিস্ক অ্যাজ ওয়েল এজ লিকুইডিটি এন্ড ক্রেডিট রিস্ক। আপনারা জানেন যে বেসিক্যালি আজকে অর্থনৈতিকভাবে আমরা কোথায় অবস্থান করতেছি, আজকে সবাই আমরা জানি যে আজকে বিশ্ব মন্দা অর্থনৈতিকভাবে, এবং সেইটার যে লিকুইডিটিটা বাজারে যেটা ছাড়া হয়েছে, এবং সেটা যে আজকে যে ডলারের যে চাহিদা, আজকে যে ইউরোর যে চাহিদা, আজকে ফরেন এক্সচেঞ্জের আজকে যে বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা তৈরি হচ্ছে, এটা কিন্তু আজকে মার্কেট রিস্কের উপরে আমরা চলতেছি। কারণ আমাদের পাশাপাশি দেখা যায় কদিন পর আমাদের তেলের দামটা কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ওখানে একটা লস ফ্যাক্টর হিসেবে কাজ করে ওই প্রজেক্টে। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা দেখি লিগ্যাল রিস্ক arise from legal and regulatory obligations including contractual risks and litigation against the organization। এখন যদি আমরা চিন্তা করতে যাই যে রেগুলেটরি অব্লিগেশন, প্রত্যেকটা গভর্নমেন্টে তার একটা রেগুলেটরি বোর্ড থাকে, একটা অথরিটি থাকে যেখানে তারা কন্ট্রোল করে এই সমস্ত জিনিসগুলো। সেখানে যদি দেখা যায় যে কেউ কন্ট্রাকচুয়ালি কাজ করতেছে, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে এটা নেগেটিভ ইমপ্যাক্টটা এখানে বেড়ে যাচ্ছে। যেমন কি বেড়ে যাচ্ছে, যে ওই যে রেগুলেটরি বোর্ড ওরা যেভাবে একটা প্রজেক্টকে সম্বোধন করার জন্য তাদের ল এন্ড অ্যাক্ট যেভাবে তৈরি করছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেটা তারা সেভাবে সম্বোধন করতে পারতেছে না। তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখা দেয় লিটিগেশন এগেইনস্ট দ্য অর্গানাইজেশন, তার মানে অর্গানাইজেশন এগেইনস্ট তখন এটা চলে যায়। আচ্ছা, এবার আসি হলো স্টেপস অফ রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে স্লাইডটা, সেখানে প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্টের আদলে দেওয়া আছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। এই রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানটা কিন্তু 4 ভাগে আমি এখানে বিভক্ত করেছি। হ্যাঁ, এই প্ল্যানে আপনারা যদি এটা পরীক্ষায় লিখতে চান, এমন ধরনের এরকম যদি আপনাকে বলা হয় যে ডেসক্রাইব দ্য স্টেপস অফ রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, তখন কিন্তু আপনাদেরকে কিন্তু এই একটা ডায়াগ্রামটা দিতে হবে, এই ড্রটা আপনাদের করতে হবে। এখন রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানটাকে আমি 4 ভাগে বিভক্ত করেছি। একটা হলো রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড রিস্ক কন্ট্রোল। সো এই রিস্ক আইডেন্টিফিকেশনটা কি, বা রিস্ক অ্যানালাইসিস কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, রিস্ক কন্ট্রোল কি, আমরা পরের স্লাইডে দেখতে পাবো। এখন যে জিনিসটা সেটা আমরা যদি জানতে চাই যে এই যে ফ্রেমওয়ার্কটা দেখতে পাচ্ছেন, অর্গানাইজেশন রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক is reviewed and adapted to define the project risk management plan at project initiation। এখন এই যে প্রজেক্ট তাদের শুরু করবে, প্রজেক্টটা শুরু করার জন্য তাদের যেটা দরকার ক্লিয়ার পিকচার দরকার। when you have the clear picture, when you have the framework, then আপনি কিন্তু সেটা শুরু করতে পারেন কিভাবে, ম্যানেজমেন্ট প্ল্যান অনুসারে, যে কখন কিভাবে আপনি সেটা সম্পাদন করবেন। আচ্ছা, এবার আসলে স্টেপ 1 আইডেন্টিফিকেশন অফ রিস্ক। আচ্ছা, আইডেন্টিফিকেশন রিস্কটা দেখেন এখানে স্টেপ 1 এ বোঝানোর আমি চেষ্টা করেছি, সেটা হলো রিস্ক শুড বি আইডেন্টিফাইড এন্ড অ্যাড্রেস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন দ্য প্রজেক্ট। তার মানে সেখানে যদি রিস্ক ফাংশনাল কিছু ব্যাপার থেকে থাকে, সেটা অ্যাজ পসিবল প্রজেক্টে আইডেন্টিফাই করা লাগবে, সেটা অ্যাড্রেস করা লাগবে প্রথম দিক থেকে। আপনি কিছু দূর কাজ করলেন, মিডল সময় আপনি বলতেছেন রিস্কের কথা, তখন কিন্তু বিরাট বড় ধরনের একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। আচ্ছা, এখন risk identification is made throughout the life cycle of the project with a particular focus on the key stages। তো ও যে কোনো প্রজেক্টে কিছু কি স্টেজ থাকে, মনে করেন স্টেজগুলো হলো টাইম ফ্রেমিং স্টেজ, প্রথম 3 মাস, পরের 6 মাস, পরের 3 মাস, পরের 3 মাস, এভাবে করে থাকতে পারে। এখন আপনারা যদি এই প্রজেক্টটা হয় 1 বছরে, তাহলে আপনি যদি চিন্তা করতে চান মান্থলি ওয়াইজ স্টেজগুলো কেমন হবে, তার মানে হাফ অফ দ্য পিরিয়ডে 6 মাসে নিশ্চয়ই একটা স্ট্রাকচার দাঁড় হয়ে যাবে। আপনার ঠিক 8 মাসে আপনি অলরেডি ভিজিবিলিটি আসছে, ঠিক 9 মাসে অলরেডি আপনি ফাউন্ডেশন করে ফেলতেছেন, 10 মাসে আপনি প্রিপেয়ার করতেছেন যে আপনার বাইরের কাজগুলোকে মানে সিনক্রোনাইজ করার জন্য, 11 মাসে আপনি ব্যাপারটাকে ভিতরে যে অবকাঠামোটা আছে সেটাকে ঠিকমতো আছে কিনা সেটা ক্ল্যারিফাই করতেছেন, এবং 12 মাসে গিয়ে আপনি প্রজেক্টটা হ্যান্ডওভার করতেছেন। আর সেখানে যদি আপনি প্রজেক্টের শুরুতে যদি রিস্কটাকে আইডেন্টিফাই করতে না পারেন, তখন হয় কি পরবর্তীতে একটা বড় ধরনের প্রবলেম হয়। এই প্রবলেমটা আসে তখন এই স্টেজগুলো, টাইম ফ্রেমের স্টেজগুলোতে প্রবলেম হয়। তো দেখা যাচ্ছে যে ফলোইং টুলস এন্ড গাইডলাইনস আর ইউজড টু আইডেন্টিফাই রিস্ক ইন এ স্ট্রাকচারাল এন্ড ডিসিপ্লিন ম্যানার which ensure that no significant potential risks are overlooked। এখন যদি আমি কয়েকটা एग्जांपल আমি এখানে দিয়েছি, যেমন
লিস্ট অফ পসিবল রিস্ক। মনে করেন 6 মাসের একটা প্রজেক্ট বা 1 বছরের একটা প্রজেক্ট বা 3 বছরের একটা প্রজেক্ট, সেখানে আপনি আগে প্রথম থেকে লিস্ট করবেন যে কি কি এখানে রিস্ক আমি থাকতে পারে, যে রিস্ক ফাংশনগুলো কোথায় আছে। হ্যাঁ, তারপর হলো যে the status of the project which includes progress report. Obviously day 1 থেকে যখন প্রজেক্টটা শুরু হবে, each and every week, তারপর 15 দিন, তারপর 1 মাস, তারপর 2 মাস, 3 মাস একটা প্রগ্রেস রিপোর্ট থাকবে। সেই প্রগ্রেস রিপোর্ট অনুসারে আপনি স্টেজগুলো কমপ্লিট করতে পারছেন কিনা, এবং সেখানে কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন, কি ধরনের প্রিকশন আপনি ইউজ করছেন, সেখানে আপনি টাইম ফ্রেমটা কি আপনি যথাসময়ে আপনি করতে পারতেছেন নাকি এটা আরো আপনি 1 বছরের জায়গায় আপনি 9 মাসে আপনি শেষ করে নিয়ে আসতে পারতেছেন, সেটাও কিন্তু আইডেন্টিফাই করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি হলো স্টেপ 2, রিস্ক অ্যানালাইসিস। যে কোনো জিনিসের অ্যানালাইসিস করা প্রয়োজন। এখন যদি দেখেন যে এখানে রিস্ক ফ্যাক্টরটা ভেরি হাই, যে দেখা যাচ্ছে যে হাই প্রবাবিলিটি 40% এর বেশি যে না এই জিনিসটা আমরা আউটপুটে নিয়ে আসতে পারবো না, এটা আমাদের একটা ড্যামেজিং পার্ট, তখন আপনার চিন্তা করতে হবে আমি এটা কভারেজ করব কিভাবে। আমি এইভাবে কিন্তু লিখে দিয়েছি। হ্যাঁ, মিডিয়াম হাই প্রবাবিলিটি 60%, মিডিয়াম লো প্রবাবিলিটি 30%, লো প্রবাবিলিটি 0%। তার মানে কি যে এখানে যদি 10% বা 30% নিচে যদি আপনার কিছু রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, তার মানে আমরা বলতে পারি লো প্রবাবিলিটি, তার মানে কি এখানে তেমন কোনো সমস্যা হবে না। আর যদি আপনি দেখেন যে না 30% এর উপরে বা আপনার 60% এর উপরে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে সেটা আপনি কিভাবে কভারেজ করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার সে রিস্ক অ্যানালাইসিস। রিস্ক অ্যানালাইসিস আসলে বেসিক্যালি এটা রেটিং হিসাবে করা হয় হাই, মিডিয়াম, লো। তার মানে কি আপনি একটা প্রবলেম ফাইন্ড আউট করলেন যে এই জিনিসটা আমরা যে প্রজেক্টটা করতেছি আমরা একটা রেটিং করি, আমরা এই জিনিসটা এই ডাইমেনশনে গেলে এখানে আসতেছে এটা মানে কি হাইলি চান্সেস যে একটা বড় ধরনের ক্যাটাস্ট্রফি হবে, আমি এখানে লিখে দিচ্ছি। না আরেকটা জিনিস দেখলেন যে না এটা এখন মিডিয়াম, মানে এটা ক্রিটিক্যাল, বাট এটা তেমন সবসময় ক্রিটিক্যাল অবস্থায় থাকবে, বাট এটা থাকবে, এটা এক্সিস্ট করবে। বাট ক্যাটাস্ট্রফি হলো একটা বিশাল বড় ধরনের মানে একটা অবস্থা খারাপ করে ফেলবে। আর হলো লো মানে মার্জিনাল, কোনো সমস্যা নাই, এরকম ধরনের আসতেই পারে, বাট সেটা প্রভাব করার মতো। এই রিস্ক অ্যানালাইসিস গুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে প্রজেক্ট শুরু করার আগে দিয়ে যেমন আইডেন্টিফাই করা প্রয়োজন, ঠিক তেমনই ওই প্রজেক্টটাকে অ্যানালাইজ করা প্রয়োজন এখানে কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে যেখানে আমরা প্রিকশন করতে পারি। আচ্ছা, এবার আসলে রিস্ক অ্যানালাইসিসের কিছু কথা আমি দিলাম। এবার আসলে স্টেপ 3 হলো রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট বেসিক্যালি এখানে আমি কয়েকভাবে লিখেছি। রিস্ক ম্যানেজমেন্টটাকে আমি একটু ইলাবোরেটলি যদি বলি তার ডেফিনিশনটা, সেটা হলো ইটস এ প্ল্যানিং দ্য রিস্ক রেসপন্স, আইডেন্টিফাইং দ্য রিস্ক ট্রিগার্স এন্ড এস্টাবলিশিং দ্য পারসন রেসপন্সিবল ফর রিজলভিং দ্য রিস্ক। তার মানে কি দ্য রিস্ক ম্যানেজমেন্টটা স্টেপ 3টা সে ইনভলভ করে প্ল্যানিং দ্য রিস্ক রেসপন্স, identify the risk triggers and establishing the person responsible for resolving the risk। তার মানে কি যে জিনিসটা প্রবলেমটা তৈরি হয়েছে, যে পারসনটাকে দিয়ে সেই পারসনটা রেসপন্সিবল হবে ফর রিজলভিং দ্য রিস্ক। এখন যদি আমি চিন্তা করি প্ল্যানিং দ্য রিস্ক রেসপন্সটা বলতে আমরা কি বুঝি, দে মে নট বি কুইক সলিউশন টু রিডিউস অর এলিমিনেট all the risks that a project faces. Some risk may be needed and strategically managed over more extended period. তার মানে কিছু কিছু প্রজেক্ট দেখা যাচ্ছে এক্সটেন্ডেড পিরিয়ডে তাদেরকে স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করা লাগতেছে। তার মানে যেটা ছিল 18 মাসে সেটা হয়ে গেছে 24 মাসে, তার মানে 6 মাস এক্সটেন্ডেড হয়েছে। এই 6 মাস এক্সটেন্ডেড হওয়ার মানে হলো যে তারা স্ট্র্যাটেজিক্যালি সেই জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করতেছে ওভার কি মোর এক্সটেন্ডেড পিরিয়ড। আচ্ছা, এবার আসি এটা হচ্ছে না ওকে, এটা হলো স্টেপ 4। স্টেপ 4 হলো রিস্ক মনিটরিং এন্ড কন্ট্রোল। তো রিস্ক মনিটরিং এন্ড কন্ট্রোলটা বেসিক্যালি এটা ইনক্লুড করে আইডেন্টিফাইং নিউ রিস্ক এন্ড প্ল্যানিং ফর देम। সো অবভিয়াসলি আমি যেটা প্রথমে বলেছি যে কোনো প্রজেক্ট শুরু করার আগে দিয়ে সেটাকে মনিটর করা প্রয়োজন, সেখানে নতুন রিস্কগুলো কি তৈরি হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং প্ল্যান করা কি করে আমরা সলভ করব। এখন ট্র্যাক এক্সিস্টিং রিস্ক টু ভেরিফাই দ্যাট। এখন যদি আমি চিন্তা করি যে
যদি আমি এটা চিন্তা করি যে track existing risks to verify that reassessment of risks is necessary, একটা হলো any risk conditions have been triggered। তার মানে কি reassessmentটা very much important। যে আমি যেটা দেখলাম এক মাস আগে আমার কাছে মনে হয়েছিল এটা খুব হাই প্রায়োরিটি, এটা ক্যাটাস্ট্রফি হতে পারে, বাট এক মাস পরে সেটা মিডিয়ামে চলে আসছে, তার মানে আরো 3 মাস পরে না এটা খুব লো এতে চলে আসছে। তার মানে কি আমার যে লোকগুলা কাজ করতেছে এবং তারা সেই অ্যাঙ্গেলে কাজ করতেছে যেটা তাদের ডে টু ডে পারফর্মটা আমাদের প্রজেক্টে একটা পজিটিভ ইমপ্যাক্ট দিচ্ছে, আমি আউটপুটটা ভালো পাচ্ছি। দ্যাট মিন্স হলো আমার এখানে প্রজেক্টে কোনো যে প্রবলেমটা হওয়ার কথা ছিল সেই প্রবলেমটা এখানে রেজ করে না। আচ্ছা, মনিটর এনি রিস্ক দ্যাট মে বিকাম মোর ক্রিটিক্যাল ওভার টাইম। এখন বেসিক্যালি যখন একটা জিনিসকে মনিটর করা হয় যে এই জিনিসটা করলে আমার এটা হতে পারে, বাট এটা হওয়ার আগে দিয়ে এই জিনিসগুলো হতে হবে, তো সেই জিনিসগুলো যদি না হয় তাহলে তো এখানে কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করতেছে না। তো মনিটর এনি রিস্ক দ্যাট মে বিকাম মোর ক্রিটিক্যাল ওভার টাইম। আরেকটা হলো addressing other risks that require a long term plan and manage the approach with the risk action plan। তার মানে কি যখন একটা প্ল্যান করা হয় যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, আমরা যখন এভাবে চিন্তা করব তখন আমাদের যেটা ডিউরেশন থাকে 1 বছর, সেটা আমি কতদিন আমি এক্সটেন্ড করতে পারি, কারণ আমি যে লোকগুলোকে হায়ার করছি তাদেরকে বলে নিয়ে আসছি 1 বছরের, কিন্তু আমি যদি 1 বছর প্রজেক্টটা কমপ্লিট না করতে পারি নিশ্চয়ই আমাকে এক্সটেন্ড করতে হবে। সেই এক্সটেন্ডে আমার কিছু প্ল্যান তৈরি করতে হবে, আমি লোকদেরকে কি করে ম্যানেজ করব, তাহলে আমাদেরকে সেই রিস্ক অ্যাকশন প্ল্যানটা আমাদের থাকতে হবে প্ল্যান বি তে। সো আজকে আমরা শিখলাম হলো রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্ট সেটা কি এবং তার ট্যাগস গুলো কি এবং তার স্টেপস গুলো কি, ভেরি ইম্পর্টেন্ট। সো আগামী ক্লাসে কোনো নতুন টপিক সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।